আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের শিক্ষিকা সালমা আক্তার। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি করোনা ভাইরাসের এই দুর্যোগের মধ্যে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। তোমরা জানো, এই দুর্যোগের মধ্যে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই তোমাদের পড়াশোনারও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তোমাদের পড়াশোনার গতিকে আরও বেগবান করার জন্য আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে এবং তোমাদের সহপাঠীদেরকে এই ক্লাসগুলো দেখতে বলবে এবং নিয়মিত বাসায় অনুশীলন করবে। আজকে আমরা পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীতেও তোমরা এই অধ্যায় সম্পর্কে জেনেছ, আমরা তোমাদেরকে পড়িয়েছি। এই অধ্যায় থেকে থিওরির পাশাপাশি অঙ্ক থাকে, তাই এই অধ্যায়ে নাম্বার বেশি তোলা সম্ভব। আশা করি তোমরা মনোযোগের সাথে অনুশীলন করবে। এই অধ্যায় থেকে আমরা যা কিছু জানতে পারবো, ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিযুক্ত আয় কি সেটা সম্পর্কে জানতে পারবো এবং ঝুঁকি ও অনিশ্চয়তা কিভাবে পরিমাপ করতে হয় আমরা সেই সম্পর্কেও জানবো। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা একটা উদ্দীপক আমি লিখে রেখেছি। এখান থেকে আমরা জানতে পারবো আমরা ঝুঁকি ও অনিশ্চয়তাকে কিভাবে পরিমাপ করতে পারি। আসো এখন মূল আলোচনায় যাওয়া যাক। ঝুঁকি কি? ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াকে ব্যবসা অর্থায়নে ঝুঁকি বলা হয়। মনে করো, উদাহরণস্বরূপ যদি বলা যায় যে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করলেন, তিনি প্রত্যাশা করছেন তার মুনাফা আসবে মাসে 20 লক্ষ টাকা, কিন্তু মাস শেষে হিসাব করে দেখা গেল তার মুনাফা হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে কি হচ্ছে? 20 থেকে 15 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5 লক্ষ টাকা। তার মানে হচ্ছে 5 লক্ষ টাকার যে বিচ্যুতি হয়েছে, এটাই হচ্ছে আমাদের ঝুঁকি। অপরদিকে ঝুঁকিকে আমরা আয়ের উত্থান বা পতন হিসেবেও বলতে পারি। আয়ের উত্থান যদি হয় সেক্ষেত্রে ঝুঁকি হবে, আয়ের পতন যদি হয় সেক্ষেত্রে ঝুঁকি হবে। যেমন মনে করো, বিনিয়োগকারী চিন্তা করলো 20 লক্ষ টাকা তার আয় হবে, কিন্তু দেখা গেল যে তার আয় হচ্ছে 25 লক্ষ টাকা। তাহলে এখানে কি হচ্ছে? 5 লক্ষ টাকা যেহেতু তার আয় বেড়ে গেল, তাই এখানেও ঝুঁকির সৃষ্টি হয়েছে। আয়ের উত্থান বা পতন যাই হোক না কেন, সেখানে ঝুঁকি সৃষ্টি হবে। এখন আসো, অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা হচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হতে পারে, নাও হতে পারে। যেমন মনে করো, একটি কোম্পানির প্রতিষ্ঠাতার বা কোম্পানির বড় কর্মকর্তার মৃত্যু। এখন মৃত্যু ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। এটাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। এখন ঝুঁকির সংজ্ঞা আমরা জেনে গেছি, অনিশ্চয়তার সংজ্ঞা জেনে গেছি। এখন আমাদের জানবো ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, পার্থক্য অবশ্যই আছে। ঝুঁকি তো আমরা বললাম ভবিষ্যতে কোনো কিছু খারাপ ঘটনা ঘটার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি, এবং ঝুঁকিটা হচ্ছে আমরা প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্য করে নির্ণয় করে থাকি। অপরদিকে অনিশ্চয়তা আমাদের নির্ণয় করার কোনো সুযোগ নেই। তাহলে ঝুঁকি হচ্ছে পরিমাপযোগ্য আর অনিশ্চয়তা অপরিমাপযোগ্য, এখানে কোনো পরিমাপ করা যায় না। তারপরে ঝুঁকিকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঝুঁকিকে আমরা কমাতে পারি। অপরদিকে অনিশ্চয়তা আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে কমাতে পারি না। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে ঝুঁকিকে আমরা মনে করো এইবার করোনা ভাইরাসের কারণে আমাদের সামনে যে আসন্ন ঈদ রয়েছে, সেখানে একজন ব্যবসায়ী চিন্তা করলেন যে তিনি 20 লক্ষ টাকা আয় করবেন, কিন্তু
করোনা ভাইরাসের কারণে তার বিক্রি বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে তিনি কি করতে পারেন, যখন তিনি বিক্রি করার সুযোগ পাবেন তখন তিনি অগ্রিম বিক্রি করে দিবেন। তিনি যখন অগ্রিম বিক্রি করবেন তখন তার ঝুঁকির পরিমাপটা কিছুটা কমে আসবে। অপরদিকে অনিশ্চয়তা আমরা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কমাতে পারি না। কিভাবে? মনে করো ভূমিকম্প হলো, ভূমিকম্পে প্রতিষ্ঠানটি ভেঙে গেল বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলো, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে বা আমরা নিয়ন্ত্রণের করতে পারবো না, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। আচ্ছা, তাহলে ঝুঁকি আমরা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবর্তন করতে পারি, কিন্তু অনিশ্চয়তা আমরা কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কি করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। আসল ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকিযুক্ত আয় কি সেটা সম্পর্কেও জানি। ঝুঁকিমুক্ত আয় হচ্ছে যে আয়ের সাথে কোনো ঝুঁকি থাকে না, সেটাই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। যেমন মনে করো তুমি একটা ব্যাংকে নির্দিষ্ট মেয়াদে কিছু টাকা আমানত রাখলে, সেখান থেকে তুমি কি পাবে, সুদ পাবে। তাহলে সুদের হারটাও নির্দিষ্ট, তোমার নির্দিষ্ট হারে আমানতটাও রাখা হলো। সেই ক্ষেত্রে তোমার নির্দিষ্ট পরিমাণ আমানতের সাথে নির্দিষ্ট পরিমাণ সুদ সহ তুমি আয়টা পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। যে আয়টা নির্দিষ্ট থাকবে সেটাই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। অপরদিকে ঝুঁকিযুক্ত আয়টা কি? ঝুঁকিযুক্ত আয় হচ্ছে যে একটা আয়ের কিছু অংশ ঝুঁকিমুক্ত থাকবে এবং কিছু আয় ঝুঁকিযুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। তো ঝুঁকিযুক্ত আয়টা হচ্ছে যে আয়ের সাথে ঝুঁকিযুক্ত থাকবে, সেটাই হচ্ছে ঝুঁকিযুক্ত আয়। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একজন বিনিয়োগকারী সাধারণ শেয়ার ক্রয় করলেন। তো এই ক্ষেত্রে তিনি যে প্রাপ্ত লভ্যাংশটি পাবেন সেটা তার প্রত্যাশিত লভ্যাংশের সাথে মিল হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে ঝুঁকিযুক্ত আয়টা হচ্ছে আয়ের হার নির্দিষ্ট থাকবে না। আয়ের হার নির্দিষ্ট না থাকার কারণে এটা হচ্ছে ঝুঁকিযুক্ত আয়। তাহলে আমরা এখান থেকে কি কি জানতে পারলাম? ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকিযুক্ত আয়। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা আমরা কিভাবে পরিমাপ করতে পারি। ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ বা অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো ঝুঁকি সম্পর্কে আমাদের একটি ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। আদর্শ বিচ্যুতিটা হচ্ছে একটি পরিসংখ্যানিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পারি যে যদি আমাদের দুইটি অপশন থাকে, দুইটি কোম্পানিতে আমরা বিনিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমরা দুইটি কোম্পানির ঝুঁকি পরিমাপ করে আমরা বিশ্লেষণ করে দেখব কোন কোম্পানিতে আমাদের বিনিয়োগ করা উচিত, কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত নয়, কোন কোম্পানিটি বন্ধ করে দেওয়া উচিত অথবা কোন কোম্পানিটি চালু রাখা উচিত। এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা। মিস্টার আকাশ দিবা ও রাত্রি নামে দুটি প্রকল্পে বিনিয়োগ করতে চান, কিন্তু মূলধন স্বল্পতার কারণে তিনি একটি প্রকল্প বন্ধ করে দিতে চান। প্রকল্প দুটির গত 5 বছরের আয়ের পরিমাণ হচ্ছে নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছ বছরের কলামে 2014, 2015, 2016, 17 এবং 2018। প্রকল্প দিবা আয়ের হার পার্সেন্টেজ আকারে আমাদের দেওয়া আছে 30, 28, 26, 24 এবং 22। অপরদিকে প্রকল্প রাত্রি আয়ের হার দেওয়া আছে 33%, 31%, 29%, 27% এবং 20%। তাহলে এখানে আমাদের এই যে প্রশ্নগুলোর সম্পর্কে আমরা আলোচনা করলাম, এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের ক এবং খ নাম্বারের জন্য প্রযোজ্য, মানে হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। গ এবং ঘ এর জন্য আমাদেরকে
যেহেতু তোমরা আগেই বলেছি আমি যে এই অধ্যায় থেকে থিওরির পাশাপাশি অঙ্ক থাকবে, তাহলে গ এবং ঘ নম্বরে দিবা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আসবে, অথবা রাত্রি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করার কথা বলতে পারে। ঘ নম্বরে মিস্টার আকাশ কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো, বা তোমার মতামতটাও যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে আসো এখন আমরা অঙ্কটি শুরু করি। শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং খাতায় অনুশীলন করো। আমরা ছক আঁকবো, প্রথমে ছক আঁকবো। আমরা এখন দিবা প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ নির্ণয় করছি, তাহলে আমরা এখানে লিখব প্রকল্প দিবা, প্রকল্প দিবা আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হলো। প্রথমে বছরের কলাম থাকবে, বছর, তারপরে থাকবে আমাদের আয়। বছর কত কত আছে, 2014 থেকে 2018, আমরা লিখে ফেলবো 2014, 2015, 2016, 2017 এবং 2018। আয়ের হার কত দেওয়া আছে, 30%, 28%, 26%, 24% এবং 22%। আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আয়ের হারগুলোকে যোগ করে ফেলতে হবে। আয়ের হার যোগ করার পরে আমরা পরবর্তী কলামে চলে যাব। আমরা আগে লিখে ফেলি গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো ব্যবধান মানে হচ্ছে পার্থক্য। গড় থেকে ব্যবধান মানে আয় থেকে গড়ের ব্যবধানটা কত সেটা আমরা এই কলামে নির্ণয় করব। আমরা নিচে লিখব আয় বিয়োগ গড়। পরবর্তী কলামের নাম ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ। শিক্ষার্থীরা আমরা এখন আয়ের অংশটুকু যোগ করব এবং এটির জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি অথবা হাতে করতে পারি। শিক্ষার্থীরা আমরা এখন আয়ের কলাম যোগ করব। তো আগে বলেছি আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমরা প্রথমে যোগ করব 30%, 28%, 26%, 24%, 22%। যোগ করার পরে আসলো আমাদের 130। এখানে আমরা লিখব আয়ের যোগফল। এখন
কলামে আমাদেরকে করতে হবে গড় থেকে ব্যবধান, আয় থেকে গড়। গড় মানে হচ্ছে এখন আমাদেরকে আয়ের গড় নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখব গড়। গড় আমরা কিভাবে নির্ণয় করি? মোট যোগফলকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে থাকি। মনে করো এখানে আমাদের 5 বছরের ইনফরমেশন দেওয়া আছে, সেজন্য আমরা 5 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে আমাদের যদি 10 বছর থাকে আমরা 10 দিয়ে ভাগ করব মোট যোগফলকে, 4 বছরে দেওয়া থাকে মোট যোগফলকে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখন আমরা গড় নির্ণয়ের জন্য 130কে 5 বছর দ্বারা ভাগ করব। তাহলে 130কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 26, অর্থাৎ 26%। এখন আমরা যে কাজটা করব, গড় থেকে ব্যবধান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি লিখব? আয় কত আছে? 30%। 30% বিয়োগ হচ্ছে 26%। এখন আমরা বিয়োগ করে বের করে ফেলবো 4। তার পরবর্তীতে কত আছে? 28 বিয়োগ আবার সেই গড় 26%। 28 থেকে 26 গেলে পাচ্ছি আমরা 2%। এখন আসো 24% বিয়োগ হচ্ছে 26%। তাহলে 24 থেকে আমরা 26 বিয়োগ করলে পাবো -2%। এখন পরবর্তীতে আছে আমাদের 22%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গয়ের দিবা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব এখন। তাহলে আমাদের ছকটা হচ্ছে কি? বছর, আয়, গড় থেকে ব্যবধান, আয় মাইনাস গড়, পরবর্তী কলাম হচ্ছে ব্যবধানের বর্গ। তো প্রথমে আমরা কি করব? বছরগুলো লিখে ফেলবো। 2014, 2015, 16, 17 এবং 18। আয়ের হারগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে 30, 28, 26, 24 এবং 22। আমরা প্রথমে আয়গুলোকে বসাবো, বসানোর পরে আয়গুলোকে যোগ করব। আয় যোগ করার পরে আমাদের আসছে 130%। এখন আমরা পরবর্তী কলামে যে কাজটা করব সেটা হচ্ছে গড় থেকে ব্যবধান। তো গড় থেকে যদি ব্যবধান করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে আগে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে গড়টাকে নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্র কি? আমাদের আয়ের যত যোগফল হবে সেই যোগফলকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করব। মনে করো এখানে আমাদের 5 বছরের তথ্য দেওয়া আছে। 5 বছরের তথ্য দেওয়ার কারণে আমরা 5 বছর দিয়ে ভাগ করব। যদি এখানে আমাদের 10 বছরের অঙ্ক থাকতো তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব। 4 বছরের অঙ্ক থাকতো আমরা 4 দিয়ে ভাগ করতাম। মোট কথা হচ্ছে বছরের সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে 130কে 5 দ্বারা আমরা ভাগ করলে আমরা পাচ্ছি 26%। এখন গড় থেকে ব্যবধান নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে আগে আয় বসাতে হবে। আয় আমরা কোথায় পাচ্ছি? আয় পাচ্ছি এখান থেকে আমরা আয়গুলোকে বসাবো 30, 28, 26, 24, 22। আর গড় আমরা এখানে নির্ণয় করেছি 26%, আমরা 26% পরপর বসিয়ে যাব। তারপর আমরা বিয়োগফল নির্ণয় করব। 30 থেকে 26 মাইনাস করলে আমরা পাচ্ছি 4, 28 থেকে 26 বিয়োগ করলে পাচ্ছি 2, 26-এর সাথে 26 মিলে গেল, তাহলে ফলাফল আসছে 0। 24 থেকে 26 বিয়োগ করলে আমরা পাচ্ছি -2, 22 থেকে 26 মাইনাস করলে পাচ্ছি আমরা -4। এখন পরবর্তী কলামে আমাদের কাজ হচ্ছে ব্যবধানের বর্গ বের করা। তাহলে ব্যবধান আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। 4কে আমরা বর্গ করব। বর্গ মানে হচ্ছে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যা দ্বারাই আবার গুণ করতে হবে, তাহলে আমাদের বর্গ নির্ণয় করা হবে। তাহলে আমরা 4-এর সাথে 4 গুণ করব, পাচ্ছি 16। 2-এর সাথে 2 গুণ করছি, পাচ্ছি 4। 0 এখানে বর্গ নির্ণয় করলে কিছুই আসবে না, আমাদের 0ই হবে।
শূন্যের বর্গ সবসময় শূন্যই হয়। পরবর্তীতে -2, 2কে যখন আমি 2 দ্বারা গুণ -2 দ্বারা গুণ করব, আমার মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস। তাহলে মাইনাস থাকলে সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা মাইনাসের এখানে লিখবো না, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যায় এখানে আমরা আর লিখবো না, আমরা লিখবো 2 গুণ 2 সমান সমান হচ্ছে 4। আবার ঠিক একই রকম -4 আসছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস। সো আমাদের কি করতে হবে, 4-এর সাথে 4 গুণ করতে হবে, এখানে পাচ্ছি আমরা 16। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের ব্যবধানের বর্গগুলোকে যোগ করে নিচে নামানো। তাহলে 16, 4, 0, 4, 16 যোগ করলে আমরা পাচ্ছি 40। এখন ব্যবধানেরও আমাদের গড় নির্ণয় করতে হবে। ব্যবধানের গড় নির্ণয় করার সূত্র হচ্ছে ব্যবধানের বর্গের যোগফল ডিভাইডেড বাই n মাইনাস 1। এখন n মানে কি? n মানে হচ্ছে বছরের সংখ্যা, আর 1 হচ্ছে সূত্রের 1। তাহলে আমরা কি করতেছি, এখানে ব্যবধানের বর্গের যোগফল পাচ্ছি 40, সেটা আমরা এখানে লিখলাম। n হচ্ছে বছরের সংখ্যা, 1 হচ্ছে সূত্রের 1। তাহলে বছর ছিল আমাদের 5 বছর, সেজন্য আমরা n এর জায়গায় লিখলাম 5, বিয়োগ হচ্ছে 1। ব্যবধানের যোগফল ছিল আমাদের 40, 40কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, আমরা ফলাফল পাচ্ছি 10। অর্থাৎ ব্যবধানের বর্গের গড়ের ফলাফল হচ্ছে 10। এখন আমাদের গতে আমাদেরকে নির্ণয় করতে বলেছে প্রকল্প দ্বিবার আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদেরকে এখন ব্যবধানের বর্গের গড়কে রুট ওভার করতে হবে। তাহলে রুট ওভার করলে আমরা পাচ্ছি 3.16%, মানে 3.16%। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন ঘতে আমাদেরকে বলছে মিস্টার আকাশের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো। এখন আমরা যখন দুইটা প্রকল্প আমাদের থাকে, তখন আমাদের করতে হবে যে দুইটা প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। দুইটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পরে আমি যে ফলাফলটি পাবো, অর্থাৎ যে আদর্শ বিচ্যুতির পরিমাণ পাবো, সেটা দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব কোন প্রকল্পটি আমি রাখবো, কোন প্রকল্পটি আমি রাখবো না। এখন আমি যদি বলি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা কোন পদক্ষেপটি গ্রহণ করব। যখন আমরা দুইটা প্রকল্প বিবেচনায় নিয়ে আসব, তখন যেই প্রকল্পটির আদর্শ বিচ্যুতির পরিমাণ বেশি হবে, অর্থাৎ সেটি ঝুঁকিপূর্ণ, আর যেটির আদর্শ বিচ্যুতির পরিমাণ কম হবে সেটি হচ্ছে কম ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা কি বুঝতে পারছি, যেটি বেশি ঝুঁকিপূর্ণ সেটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, যেটি কম ঝুঁকিপূর্ণ সেটি আমরা গ্রহণ করব। তাহলে আমরা একই নিয়মে আমরা প্রকল্প দ্বিবার আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে আসো আমরা ঘ শুরু করি। ছক একই রকমেরই থাকবে, আমি খুব একটা মুছবো না, তোমরা খাতায় নতুন করে ছক কাটো। বছর তো আমাদের 2014 থেকে 2018 পর্যন্ত আছে, এটা আমাদের একই থাকবে। আয়ের হারগুলো আমাদের পরিবর্তিত আছে, এগুলো আমরা চেঞ্জ করে নিব। এখানে আমাদের প্রথমে আছে 33, তারপরে আছে 31, এরপরে আছে 29, 27 এবং 20। এখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। আয়ের যোগফল নির্ণয় করার পরে আমরা আবার গড় নির্ণয় করব। তাহলে আয়ের যোগফল নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে এই কলামটাকে যোগ করতে হবে। তাহলে আসো আমরা যোগ শুরু করি। আয়ের যোগফল হচ্ছে আমাদের 145। এখন আমরা আয়ের যোগফলকে গড় নির্ণয় করব। আয়ের যোগফল
নিচে হচ্ছে বছরের সংখ্যা অর্থাৎ 5। তাহলে আমরা এখন আমরা আয়ের যোগফল লিখে গড় বের করব। তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে ভাগ করতে হবে। 145কে 5 দিয়ে আমরা ভাগ করব। আমরা ফলাফল পাচ্ছি 29, অর্থাৎ 29%। এখন তৃতীয় কলামে আমরা চলে যাব। গড় থেকে ব্যবধান অর্থাৎ আয় থেকে গড়ের হার আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি লিখব? আয়গুলোকে লিখব। আয় কত আছে আমাদের? 33। আমরা পরপর লিখে যাব। 29, 27, 20। এখন গড় আমরা এখানে নির্ণয় করেছি 29, তাহলে আমরা এগুলো পরপর লিখে যাব। 29, 29। এখন আমরা বিয়োগফল পাশাপাশি বসাবো। বিয়োগফল বসাবো এখন আমরা। চার, 2, 0, -2, -9। এখন আমরা কি করব? ব্যবধানের বর্গ বের করব। তোমরা গ নম্বরে দেখেছো যে আমরা এখানে যে উত্তরটি এসেছে সেটিকে আমরা সেই সংখ্যা দ্বারা আবার গুণ করে ব্যবধানের বর্গ নির্ণয় করেছি। আমরা ঠিক একই কাজটা এখানে করব। তাহলে প্রথমে লিখবো আমরা 4 × 4, 2 × 2, 0, 0-র ফলাফল 0ই হবে, -2। তাহলে এখানে আমরা লিখব 2 × 2, 9 × 9। তাহলে তোমাদেরকে আগেই বলেছি যে মাইনাস থাকলে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখন আমরা এগুলোকে ব্র্যাকেটে দিয়ে দিব। আচ্ছা, ব্যবধানের বর্গের এখন আমরা যোগফল নির্ণয় করব। যোগফল আসবে আমাদের 105। ব্যবধানের যোগফল আসছে আমাদের 105। ব্যবধানের বর্গের গড় আমরা নির্ণয় করব ঠিক আগের সূত্র মতোই। ব্যবধানের বর্গের যোগফল লিখব। লিখার পরে n-1, n এর মান হচ্ছে বছরের সংখ্যা, আর বিয়োগ 1 সূত্রের 1, বিয়োগ করলে আমরা এখন ভাগ করব। 105কে 4 দ্বারা আমরা ভাগ করব। ফলাফল আসবে আমাদের 26.25%। 26.25%। ব্যবধানের বর্গের গড় আমরা নির্ণয় করব ঠিক আগের সূত্রের মতোই করব। ব্যবধানের বর্গের যোগফল n-1। ব্যবধানের বর্গের যোগফল আমরা পেয়েছি 105, সেটা লিখব। n-1 মানে হচ্ছে বছরের সংখ্যা বিয়োগ 1। তাহলে বর্গের যোগফল 105, 5 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4। ফলাফল হচ্ছে আমাদের 26.25। এখন আমরা ঠিক আগের অঙ্কের মতোই আদর্শ বিচ্যুতির পরিমাণ নির্ণয় করব। তাহলে আদর্শ বিচ্যুতি আমাদের কিভাবে বের করতে হবে? ,26.25কে আমরা এখন রুট ওভার করব। ঠিক আগের অঙ্কটার মতোই আমরা রুট ওভার করব। আমরা পাচ্ছি 5.12। 5.12%। তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে আগের অঙ্কে আমরা ঠিক গয়ের মতে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব।
এখানে আমাদের ব্যবধানের বর্গের ফলাফল পাচ্ছি আমরা 26.25। তাহলে এটারই আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করার সূত্র লিখলাম। আদর্শ বিচ্যুতি লিখে আমরা 26.25 কে রুট ওভার করবো। আমরা ফলাফল পাচ্ছি 5.12%। তোমাদের নিশ্চয় মনে আছে গতে আমাদের উত্তর কত এসেছিল? 3.16%। আর এখানে পাচ্ছি আমরা 5.12%। তার মানে হচ্ছে গয়ের আদর্শ বিচ্যুতির পরিমাণ ছিল আমাদের কম, আর ঘতে অর্থাৎ প্রকল্প রাত্রি, এখানে এই প্রকল্পটির নাম হচ্ছে প্রকল্প রাত্রি। তাহলে প্রকল্প রাত্রির আদর্শ বিচ্যুতির পরিমাণ আমরা পাচ্ছি 5.12%। তা অর্থাৎ আমাদের এই প্রকল্পের ঝুঁকি বেশি। আমরা আগেই বলেছি যে যে প্রকল্পের ঝুঁকি বেশি থাকবে আমরা সেই প্রকল্পটি বন্ধ করে দিব। তাহলে এখানে আমরা কি বলতে পারি মন্তব্যতে, মিস্টার আকাশের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো? আমরা এখানে বলতে পারি মিস্টার আকাশের প্রকল্প রাত্রি বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কেন মনে করি? কারণ হচ্ছে এখানে আদর্শ বিচ্যুতির পরিমাণ বেশি অর্থাৎ ঝুঁকি বেশি, এবং প্রকল্প দিবার আদর্শ বিচ্যুতির পরিমাণ হচ্ছে কম অর্থাৎ ঝুঁকি কম। তাহলে আমরা কি লিখতে পারি? মিস্টার আকাশের প্রকল্প রাত্রি বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। পরবর্তী দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে আবার হাজির হব তোমাদের সাথে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।